বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমরা সবাই জানো যে তোমাদের জন্য একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ভূগোলের যে কটা পার্ট আছে, অর্থাৎ শাস্ত্ররূপে ভূগোল, পৃথিবীর উৎপত্তি, আভ্যন্তরীণ গঠন, তারপরে তোমার দেশ হিসেবে ভারত, বিভিন্ন বিষয়গুলো তোমাদের সামনে ডিটেলস সম্পূর্ণ ক্লাস আকারে শেয়ার করছি। ঠিক একই রকমভাবে ভারতের জল নিকাশি ব্যবস্থা সম্পর্কে বুঝিয়ে দেবো, কারণ জিওগ্রাফিতে শর্ট কোশ্চেনের অভাব নেই। তোমার কাছে যে বই থাকুক না কেন, প্রত্যেকটা বই খুলে দেখবে প্রচুর প্রচুর শর্ট। তার মধ্যে যে বিষয়গুলো অন্তত বোঝানোর আছে, একটু মনে রাখতে পারবে, সেই বিষয়গুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন ক্লাসের মাধ্যমে। যারা এর আগের ক্লাসগুলো করনি তারা অবশ্যই চ্যানেল প্লেলিস্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এর প্রিভিয়াস যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো একটু দেখে নিতে পারো। তো আমাদের আজকের আলোচনা ভারতের জল নিকাশি ব্যবস্থা। তো জল নিকাশি ব্যবস্থা মানে কি? জল নিকাশি ব্যবস্থা মানে তো একদম সহজ কথায় যদি তোমাকে বোঝাতে হয়, ওপরের দিকে রয়েছে আমাদের তোমার বরফাবৃত অঞ্চল, মাঝখানে কিছু জলবিভাজিকযুক্ত অঞ্চল রয়েছে, আর স্বাভাবিকভাবে নিচের দিকে আমাদের তিনখানা মহাসাগর রয়েছে। তো এই অঞ্চল থেকে নিচের দিকে জলটা বয়ে আসে, এটাই হলো স্বাভাবিক ধর্ম, কারণ এই দিক থেকে এই দিকটা ঢালু। তো কোন পথ বরাবর ওপর থেকে নিচের দিকে জলগুলো আসছে, সেই পথগুলোই হলো জল নিকাশি ব্যবস্থা। এটাই তো আমাদের মূল বেসিক পয়েন্ট। এবার আমরা যে কথাটা আমাদের বুঝতে হবে বা যে কথাগুলো আমাদের জানতে হবে সেগুলো সম্পর্কে আলোচনা করি। একদম বেসিক যে কথাটা মনে রাখবে, আমাদের এই ভারতবর্ষে, কারণ আমাদের শর্ট টাইপের প্রশ্নে যেহেতু পরীক্ষা হবে, আমরা বেশি ডিটেলসে যাব না, শুধু যে শর্টগুলো আমাদের একটু মনে রাখার প্রয়োজন সেই শর্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই যে মোট অঞ্চল, এই মোট অঞ্চলের মধ্যে দিয়ে ভারতবর্ষে মনে রাখবে যে মোট 185,800 এত মিলিয়ন কিউসেক, কি বললাম, এত মিলিয়ন কিউসেক মিটার, কি বললাম বোঝা গেল, এত মিলিয়ন কিউসেক মিটার জল কিন্তু প্রবাহিত হয়। এর মধ্যে মনে রাখবে, যদি বলা হয় যে ভারতে কোন জলের পরিমাণ, কোন নদীতে জলের পরিমাণ বেশি, মনে রাখবে ব্রহ্মপুত্রর কিন্তু সবচেয়ে জল বেশি ভারতের। কারণ গঙ্গা বৃহত্তম হলেও ব্রহ্মপুত্রের জলের পরিমাণ হচ্ছে তোমার 33.8%, আর যেখানে গঙ্গার হচ্ছে তোমার 25.2%। বোঝা গেল কি বললাম? যে কারণে মোট জলের পরিমাণের দিক থেকে কিন্তু সবথেকে বৃহত্তম নদী কিন্তু ব্রহ্মপুত্র। খুব ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করব, শুধু মনে রাখবে, বুঝবে। এবার এই যে আমাদের যে আমরা ভারতের ম্যাপটা দেখি, আমি একটু ম্যাপ এঁকে নিয়েছি তোমাদের সুবিধার্থে, বা আরও একটা এঁকে নিচ্ছি আমি এখানে একদম দুরন্ত গতিতে, কারণ এখানে এখন আমি আর বেশি সময় নষ্ট করব না, একদম তোমাদের সামনে লাইভেই ম্যাপটা আমি একটু করে নিচ্ছি ছোট করে বোঝানোর সুবিধার জন্য, ঠিক আছে? এই ধরো, মনে করো এটাই মানে প্র্যাকটিসের জন্য, ঠিক আছে, অন্যভাবে ভাববে না। বেশ, এবার হচ্ছে আমাদের যেটা মনে রাখতে হবে যে উৎপত্তি কোথা থেকে কী হয়েছে। দেখো, মোট 4টে অংশ আছে উৎপত্তি জায়গা ভারতের নদীর উৎপত্তি। একটা হচ্ছে উপরের দিকে হিমালয় রয়েছে, তো এই হিমালয় পর্বত থেকে বিভিন্ন নদীগুলো কিন্তু উৎপত্তি হয়েছে। তার মধ্যে গঙ্গা কিন্তু একদম প্রধান, যমুনা, তিস্তা, বিতস্তা, চন্দ্রভাগা, বিপাশা, ব্রহ্মপুত্র, এই সমস্ত নদী কিন্তু ব্রহ্মপুত্র। তাহলে 1 নম্বর যেটা সবথেকে বেশি নদীর উৎপত্তি হয়েছে সেটা কিন্তু হচ্ছে আমার হিমালয় পর্বত থেকে। মধ্য ভারতে কিন্তু কিছু কিছু নদী রয়েছে মধ্য ভারতে। সেই মধ্য ভারতের নদী মানে আরাবল্লী সহ মধ্য ভারতে কিছু উচ্চভূমি রয়েছে। এই উচ্চভূমি অঞ্চল থেকে কিছু কিছু নদীর সৃষ্টি হয়েছে। তার মধ্যে কি কি? এবার দেখো, মধ্য ভারতে কিন্তু শুধু আরাবল্লী নয়, এখানে বিন্ধ্য পর্বত রয়েছে, সাতপুরা রয়েছে, মহাকাল রয়েছে, মহাদেব রয়েছে। এই সমস্ত জায়গা থেকে স্বাভাবিকভাবে নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি, তাও বলে রাখি, এখান দিয়ে তোমার নর্মদা, তাপ্তি, সবরমতী, আর একটা হচ্ছে মাহি, এই প্রধান 4টে নদী হচ্ছে মধ্যভাগ থেকে সৃষ্টি হয়েছে। আর উপরেরগুলোর নাম বললাম না, কারণ এগুলো তোমরা নাম শুনেই বুঝতে পারবে। গঙ্গা, যমুনা, যেটা আমি বলে রাখলাম, প্রয়োজনে নোটস করে নিতে পারো। সিন্ধু, বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, ব্রহ্মপুত্র, সব কিন্তু পার্বত্য অঞ্চল বা হিমালয় পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে। আর মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি, ঠিক আছে? এইবার দেখো, এইখানে আমাদের ছোটনাগপুর মালভূমিটা আছে। এই ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকেও কিন্তু কিছু কিছু নদী সৃষ্টি হয়েছে। এগুলো একটু মনে রাখতে হবে, কারণ এই চ্যাপ্টারটা তো অ্যাকচুয়ালি শর্টের চ্যাপ্টার। সেটা হচ্ছে মহানদী, সুবর্ণরেখা, সুবর্ণরেখা, দামোদর, তারপরে তোমার ব্রাহ্মণী, আর একটা বিখ্যাত নদী হচ্ছে রূপনারায়ণ। এই কটা নদী হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে, ঠিক আছে? আর একটা জায়গা যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে এই পূর্বঘাট আর পশ্চিমঘাট রয়েছে। এই পশ্চিমঘাট যে পার্বত্য অঞ্চলটা রয়েছে, এই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল থেকে কিছু নদী উৎপত্তি হয়েছে, ঠিক আছে? এইবার এই পশ্চিমঘাট অঞ্চল থেকে আবার দুই প্রকার নদী, একটা হচ্ছে পূর্ব দিকে কিছু নদী গেছে, আর একটা হচ্ছে পশ্চিম দিকে কিছু নদী গেছে। তাহলে এই পশ্চিমঘাট অঞ্চলে কিছু পূর্ববাহী নদীর সৃষ্টি দেখা যায়, আর কিছু পশ্চিমবাহী নদীর সৃষ্টি, পশ্চিমবাহী নদী দেখা যায়, তাই তো?
এই পূর্ব বাহিনী নদীর মধ্যে কী কী রয়েছে? কৃষ্ণা, কাবেরী, মহানদী আর গোদাবরী। কী কী রয়েছে? কৃষ্ণা, কাবেরী, মহানদী আর গোদাবরী। আর তোমার পশ্চিম বাহিনীর মধ্যে কি রয়েছে? এর মধ্যে খুব বেশি মনে রাখার দরকার নেই, তোমরা একটু সরাবতীর নামটা মনে রাখো, তাহলেই হয়ে যাবে। কী বললাম বোঝার? আরও আছে পেরিয়ার, অম্বিকা, বশিষ্ঠ, ঠিক আছে, পেরিয়ার, অম্বিকা, বশিষ্ঠ, এইগুলো। আর এটা তাহলে কি বললাম? পশ্চিমঘাট পর্বত এবং তার সংলগ্ন উচ্চভূমি। তাহলে দেখো মোট ভারতের যে নদীগুলোর উৎপত্তি হয়েছে, মোটামুটি 4টে জায়গা থেকে মোট নদীগুলোর উৎপত্তি হয়েছে কিন্তু, কি তাই না? একটা হচ্ছে উঁচু অঞ্চল থেকে, মানে পার্বত্য অঞ্চল থেকে কী কী নদী আমি বলে দিলাম। আর একটা হচ্ছে মধ্যভাগ থেকে কী কী? নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি। ছোটনাগপুর উচ্চভূমি থেকে, যেটা হচ্ছে মহানদী, সুবর্ণরেখা, দামোদর, ব্রাহ্মণী, রূপনারায়ণ। আর একটা হচ্ছে মধ্যভাগ থেকে, তার মধ্যে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী, যেটা হচ্ছে তোমার পূর্ব বাহিনী। আর সরাবতী, পেরিয়ার, অম্বিকা, এটা হচ্ছে তোমার পশ্চিম বাহিনী। এটুকু বেজ আগে মনে রাখো। এবার আমরা যাব, তাহলে এই উৎপত্তি তো হলো, তাহলে কোথার থেকে উৎপত্তি হয়েছে, এবার কোথায় কোথায় কি পতিত হয়েছে সেই বিষয়টা একটু বলি। তো পতিত স্থান মানে কোথায় কোথায় পতিত হয়েছে, দেখো এবার পতিত, স্বাভাবিকভাবে পতিত হওয়ার তো জায়গা আমরা সবাই জানি। এই দিকটা রয়েছে আমাদের বঙ্গোপসাগর, তাই তো, এদিকটা রয়েছে আমাদের ভারত মহাসাগর, আর এদিকটা রয়েছে আমাদের আরব সাগর। তো পড়তে গেলে, পতিত হতে গেলে তো এই 3টে জায়গায় আমার পড়তে হবে, এই 3টে জায়গা ছাড়া তো আর কোনো জায়গা নেই। তাহলে একদম পরিষ্কার কথা যে এই 3টে জায়গায় কোথায় কী কী পড়েছিল, যেটা তোমরা মনে রাখবে। বঙ্গোপসাগরে তোমার পড়েছিল হচ্ছে তোমার গঙ্গা, এটা তো একদম সহজ কথা। সুবর্ণরেখা, মহানদী, এই 3টের কথা একটু খুব ভালো করে মনে রাখবে, গঙ্গা, সুবর্ণরেখা আর মহানদী। আরব সাগরের এই জায়গাটার কথা খুব ভালো করে মনে রাখবে, কারণ সিন্ধু, নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি, একদম সিন্ধু, নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি, ঠিক আছে। একদম মূল কথা হলো বেশিরভাগ নদী কিন্তু এই আরব সাগরে পড়েছে, কারণ এই অঞ্চল থেকে যে নদীগুলো এসেছে, ঠিক আছে। এই দুটো জায়গা কিন্তু খুব মূল ইম্পর্টেন্ট। আর এই জায়গা কিন্তু আমাদের তেমন কোনো নদী এসে পড়েনি, কারণ মধ্যভাগে উচ্চভূমি থাকার কারণে নদীর ঢাল এই দিক গেছে আর নদীর ঢাল এই দিকটা গেছে, আবার এখানেও আমাদের উচ্চভূমি ছিল। তো যাই হোক, মানে পশ্চিমঘাট পর্বত এবং কিছু কিছু উচ্চভূমি আমাদের এই অঞ্চলটাতে রয়েছে, যে কারণে তাহলে আরব সাগরে এবং বঙ্গোপসাগরে কিন্তু আমাদের বেশিরভাগ নদীর পতনস্থল। ওকে, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, বিষয়গুলো পড়ে। এবার আসবো আমরা আরেকটা বিষয়, যেটা হচ্ছে নদীর কিছু কথা আমি তোমাদের বলে দিচ্ছি, যেটা তোমাদের মনে রাখতে সাহায্য করবে। একটা শব্দ বলি, অনন্ত, পুরো লাইনটা বলছি না, ঘাইল হইয়া উত্তর করিল সব বলছি না, ঘাইল, ঘাইল হলো, অনন্ত ঘাইল হলো, এই কথাটা একটু মনে রাখো শর্টে। অনন্ত মানে হচ্ছে অন্তর্বাহিনী নদী। কি কি? ঘতে ঘরঘরা, ইতে ইম্ফল, লতে লুনি। তাহলে ঘরঘরা, ইম্ফল আর লুনি, এই 3টে হচ্ছে আমাদের অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী মানে কি? দেশের মধ্যেই সীমাবদ্ধ, দেশের বাইরে আর যায়নি। আর বহির্বাহিনী নদী কি? যেগুলো কিন্তু অনেক সারা ভারত ছাড়িয়ে অন্য জায়গাও, যেমন ব্রহ্মপুত্র ভারত ছাড়িয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, এই কথাগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাহলে এই যে ঘাইল মানে হচ্ছে ঘরঘরা, ইম্ফল আর লুনি, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে। এই লুনি নদী কচ্ছের রণে পতিত হয়েছে। কি বললাম? কচ্ছের রণে। এই কথাটা কিন্তু পরীক্ষাতে খুব আসে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা স্বাভাবিকভাবে এর আগে যে আলোচনাটা করলাম তোমাদের একটু বলে রাখি। এই আলোচনার মধ্যে কিন্তু তোমরা একটা জিনিস বুঝতে পেরেছো, যে পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী কোনগুলো, তাও আমি আরেকবার একটুখানি তোমাদের মনে করিয়ে দিতে চাইছি। পূর্ব বাহিনী বললে যে কথাটা তোমরা একটু বিশেষ করে মনে রাখবে, সেটা হচ্ছে মহানদী, কৃষ্ণা, কাবেরী, এই কটা কিন্তু খুবই পরীক্ষাতে আসে, বিশেষ করে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, সুবর্ণরেখা, ঠিক আছে, গোদাবরী, সুবর্ণরেখা, এই কটা বিশেষ করে মনে রাখো। এই কটা হচ্ছে আমাদের পূর্ব বাহিনী নদী। আচ্ছা, পশ্চিম বাহিনী, পশ্চিম মানে যেটা তোমার সবথেকে বেশি মনে রাখবে, সেটা হচ্ছে নর্মদা, তাপ্তি, তারপরে তোমার মাহি, সবরমতী, লুনি, যাই বলতে পারো, মাহি, সবরমতী, লুনি, এগুলো বলতে পারো। তবে নর্মদা, তাপ্তিটা পরীক্ষাতে কিন্তু খুব খুব আসে, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদী, আমরা ম্যাপে যে জিনিসটা তোমাদের বোঝালাম, দেখো এই জায়গাটা বোঝালেই তোমরা বুঝতে পারবে। এই মধ্যভাগের নিচের দিকের নদী হচ্ছে তোমার দক্ষিণ বাহিনী নদী, তাই তো। আর উপরের দিকের যে নদীটা, সেটা হচ্ছে উত্তর ভারতের নদী। তাহলে উত্তর ভারতের নদীগুলো সহজে মনে রাখতে পারবে, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তাদের যে উপনদীগুলো আছে।
আর দক্ষিণ ভারতের নদীর মধ্যে সাতপুরা, পশ্চিমঘাট পর্বত, আরাবল্লী পর্বত, বিন্দু পর্বত এইসব জায়গা থেকে উৎপত্তি হয়েছে। উৎপত্তি যে সমস্ত নদীগুলো উৎপত্তি হয়েছে দেখো, মহানদী, সুবর্ণরেখা, দামোদর, ব্রাহ্মণী, রূপনারায়ণ, এদিকে তোমার কৃষ্ণা, কাবেরী, হ্যাঁ, তারপরে মহানদী, গোদাবরী, এই যে যে নদীগুলোর কথা বললাম সেগুলোই স্বাভাবিকভাবে। ঠিক আছে, আচ্ছা, আমি পরপর সেক্টর ধরে আলোচনা করছি, মনে রাখতে হবে, কারণ তোমাকে কেউ মুখস্থ করে দেবে না। এই যে আলোচনাটা করছি এটাই মনে করো অনেক কিছুই তোমাদের জন্য। নেক্সট, স্বাভাবিক একটা বাচ্চাদের বিষয় বুঝি, নিত্যবহ আর অনিত্যবহ। নিত্যবহ মানে কি, যে নদীতে সবসময় জল থাকে, আর অনিত্যবহ মানে কি, যে নদীতে সবসময় জল থাকে না। আর নিত্যবহ নদী কী হয়, বরফ গলা জলে পুষ্ট হয়, আর অনিত্যবহ হচ্ছে স্বাভাবিকভাবে বৃষ্টির জলে পুষ্ট, তাই তো। নিত্যবহ নদীর মধ্যে কী কী রয়েছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এগুলো উত্তর ভারতের নদ নদীগুলোই কিন্তু বেশিরভাগ সব নিত্যবহ নদী। আর অনিত্যবহ নদীর মধ্যে কিন্তু যে নদীগুলোতে সবসময় জল ঠিকঠাক থাকে না, যেমন আমাদের সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছিল? সুবর্ণরেখা নদী আমার উৎপত্তি হয়েছিল হচ্ছে তোমার ছোটনাগপুর মালভূমি থেকে। তাহলে ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়েছে মানে এখানে বরফ গলা জলে পুষ্ট নয়, যে কারণে এইটা হচ্ছে অনিত্যবহ নদীর একটা প্রকৃষ্ট উদাহরণ। এগুলো জাস্ট একটু মনে রাখবে। বেশ, এবার আমি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে অববাহিকা। অববাহিকা জিনিসটাকে আমরা ছোটোবেলায় পড়ে এসেছি, ক্লাস 10-এ পড়ে এসেছি। অববাহিকা কি, কোনো একটা অঞ্চলে নদী চলছে, মনে করো সাপোজ আমি যদি বোঝাতে চাই তাহলে মনে করো এই একটা জায়গা, এই অঞ্চলের মধ্যে থেকে একটা নদী প্রবাহিত হচ্ছে, তাই তো, এই অঞ্চলের মধ্যে দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে। তাহলে কোনো একটা নদী তার যে অঞ্চল জুড়ে প্রবাহিত হচ্ছে সেই অঞ্চলটা হলো ওই নদীর অববাহিকা। তাহলে কি এই অঞ্চলটা হচ্ছে এই নদীটার অববাহিকা। বেশ ভালো কথা। এবার প্রশ্নটা আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে এই অববাহিকার মধ্যে সবথেকে বড় অববাহিকা কোনটা, একদম যেটা বৃহৎ নদী অববাহিকা। এই অববাহিকা অনুসারে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে বৃহৎ, আর একটা হচ্ছে মাঝারি, আর একটা হচ্ছে তোমার ক্ষুদ্র। এই 3 প্রকার অববাহিকার নদী পাওয়া যায়। বৃহৎ নদী অববাহিকার মধ্যে হচ্ছে, তো বুঝতেই পারছো, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। মনে রাখবে একদম 3টে, গঙ্গা, সিন্ধু, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র। এইটা হচ্ছে তোমার বৃহৎ নদী অববাহিকা যেটা রয়েছে, ঠিক আছে। ঠিক একইভাবে এই গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এটা হচ্ছে উত্তর ভারতের বৃহৎ অববাহিকা, সেটাও মনে রাখবে। যদি বলে দক্ষিণ ভারতের বৃহৎ অববাহিকা কোনটা, মনে রাখবে নর্মদা, তাপ্তি, তারপরে তোমার মাহি, আর একটা হচ্ছে দামোদর। এই কটা হচ্ছে দক্ষিণ ভারতের বৃহৎ নদী অববাহিকা। বোঝা গেল? তাহলে এই অববাহিকার মধ্যে বৃহৎ নদী অববাহিকা, মাঝারি আর ক্ষুদ্র। বৃহৎ নদী অববাহিকার মধ্যে উত্তর ভারতে হচ্ছে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, আর দক্ষিণ ভারতে হচ্ছে নর্মদা, তাপ্তি, মাহি আর দামোদর। আচ্ছা, মাঝারি নদীর জাস্ট একটু মনে রাখবে, ওই যেটা বললাম আমরা, সুবর্ণরেখা, ঠিক আছে, সুবর্ণরেখা, তারপরে তোমার ময়ূরাক্ষী, হ্যাঁ, তারপরে অজয় নদে বান ডেকেছে, সেই অজয় নদ, এইগুলো রয়েছে। আর ক্ষুদ্র হচ্ছে তোমার কোপাই নদী আছে, যেটা একদম ছোট, তাই তো। কোপাই নদীর নাম তোমরা শুনেছো? যারা শুনেছো তারা কমেন্টে জানিও কোথায় শুনেছো। তবুও বলে রাখি একটা ছোট্ট কবিতা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার আঠু জল থাকে, সেই নদীর নাম হচ্ছে কোপাই। তো এই হলো আমাদের কোথায় কোন নদী রয়েছে, অর্থাৎ আমরা অববাহিকা হিসেবে ভাগ করলাম, আমরা নিত্যবহ জলের পরিমাণ অনুসারে ভাগ করলাম, উত্তর ভারত দক্ষিণ ভারত হিসেবে ভাগ করলাম, অববাহিকা হিসেবে ভাগ করলাম। তো এই বেস কনসেপ্টগুলো কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে। এবার আমরা একটু প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। যাই হোক, প্যাটার্ন সম্পর্কে আলোচনা করতে গেলে বিষয়টা আমাকে বুঝতে হবে, না বুঝে হবে না। একদম প্রথম পরপর আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে তোমরা আরও বিষয়টা পরিষ্কার বুঝে যাবে। মনে করো এই একটা পর্বত, তাই তো, এই পর্বতের মাথা, আমি এটাকে তোমাদের 3Dতে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারো। তো এই পর্বতের মাথা থেকে নদীর উৎপত্তি হয়েছে, তাই তো। তাহলে এখান থেকে একটা নদী উপর থেকে নিচের দিকে নেমে আসছে, কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। এবার এই যে ভূমিটা রয়েছে, এখানে ধরো আবার এখানে উঁচু রয়েছে, এখানে উঁচু রয়েছে, এখানে উঁচু রয়েছে, এখানে উঁচু রয়েছে, এরকমভাবে পাহাড় পর্বত রয়েছে। তো স্বাভাবিকভাবে এই অঞ্চলের জলটা কোথায় যাবে, এই অঞ্চলের জলটা কোথায় যাবে, এই অঞ্চলের জলটা এই নদীর সঙ্গে এসে মিশবে, তাই তো। তারপরে এই নদীর মধ্য দিয়ে প্রবাহিত হবে। বেস কনসেপ্ট বোঝার চেষ্টা করো। তাহলে যে নদীর মধ্যে দিয়ে প্রধানভাবে আসছে, বা ভূমির ঢাল অনুসারে, যে ভূমির ঢালটা কোন দিকে, এই দিক থেকে এই দিকে, তাহলে এই অনুসারে যে, আর এই নদীটা কোথার দিকে যাচ্ছে, এই দিক থেকে এই দিকে। তাহলে দেখো দুটো নদীর গঠন আলাদা। ভূমির ঢাল উপর থেকে, ভূমির ঢাল হচ্ছে এদিক থেকে এদিকে, তাহলে এদিক থেকে এদিকে কোন নদীটা যাচ্ছে, এই নদীটা, এটাও কিন্তু একটা নদী, এই নদীটা কিন্তু এরকমভাবে যাচ্ছে, তাহলে এ কিন্তু প্রধান নদী না। তাহলে এই যে নদীটা রয়েছে, যেটা ভূমির ঢাল অনুসারে
স্বাভাবিকভাবে উপর থেকে নিচের দিকে এসে যাচ্ছে তাকে বলা হচ্ছে প্রধান নদী, বা এটাকে বলা হচ্ছে মূল নদী। বোঝা গেল কি বললাম? তারপরে এই যে যে ছোটো ছোটো নদী এসে প্রধান নদীর সাথে এসে মিশছে, কথাটা বোঝো, ছোটো ছোটো নদী এসে প্রধান নদীর সঙ্গে মিশছে, এই ছোটো নদীকে বলা হয় হচ্ছে উপনদী। নদী যখন একদম শেষের দিকে চলে যাচ্ছে, কথাটা ভালোভাবে বোঝো, একদম শেষের দিকে চলে যাচ্ছে, যখন ভূমির ঢাল প্রায় সমান, নদী আর জল বয়ে নিয়ে যেতে পারছে না, তো এই জায়গা পর্যন্ত গেল, তারপরে নদী আর জল বয়ে নিয়ে যেতে পারছে না, তখন সেই নদীটা কী করবে? তার জলধারাকে বিভিন্ন ভাগে ভেঙে দেবে বা টুকরো টুকরো করে দেবে। এরকমভাবে জলটাকে সে বয়ে নিয়ে যাবে টুকরো টুকরো করে, তাই তো? তাহলে এই যে বিভিন্ন রকম কী তৈরি হলো, শাখা তৈরি হলো। এই জন্য এই যে ছোট ছোট প্রধান নদী যখন বিসৃষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তখন তাকে বলা হয় শাখা নদী, তাই তো? তাহলে এই বেস কনসেপ্টটা কিন্তু জানতে হবে। আচ্ছা, যে পথ বরাবর, তোমরা সবাই পড়ে এসছো ভি আকৃতি, আই আকৃতি, তো যাই হোক, যে পথ বরাবর নদী চলাচল করে সেটাকে বলা হয় নদী উপত্যকা। নদী অববাহিকা কি একটু আগে আমি বলেছি, যে অঞ্চলের উপর দিয়ে নদীটা প্রবাহিত হয় সেই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে, সেই অঞ্চলটা হচ্ছে সম্পূর্ণরূপে নদী অববাহিকা। তারপরে আরও যে বিষয়টা রয়েছে সেটাও একটু বলে দিই। পার্বত্য অংশে যে অংশে নদীর উৎপত্তি হয়, সাপোজ এখান থেকে এরকমভাবে ছড়িয়ে দিল নদীটা, আর এখান থেকে বিভিন্ন উপনদী এসে মিলিত হলো, তাহলে এই অংশে নদীর উৎপত্তি হয়েছে, এই অংশটাকে, যেখানে অঞ্চলটা রয়েছে, যেখানে উৎপত্তি অঞ্চল, সেটাকে বলা হয় ধারণ অববাহিকা, তাই তো? ধারণ অববাহিকা। আর যে অঞ্চলটাতে আচ্ছা, এটার দরকার নেই। এবার দেখো, দুটো নদী, ধরো এই পাশ দিয়ে একটা নদী গেছে, তার পাশ দিয়ে আরও একটা নদী গেছে, এই যে দুটো নদী যদি যায়, এই দুটো নদীর মাঝখানে একদম সহজভাবে যদি আমি তোমাদের অন্যভাবে আরেকটু ভালো করে বোঝাই, এখান দিয়ে একটা নদী গেছে, আবার এখান দিয়ে একটা নদী গেছে, এই দুটো নদী, এই যে দুটো নদী, একটা নদী আর এই একটা নদী, এই দুটো নদীর মাঝখানের যে এই অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটা কেমন হবে? প্রচুর পরিমাণে উর্বর হবে, কারণ পলি সমৃদ্ধ অঞ্চল। এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় দোআব। দোআব, দো মানে দুই, আব মানে জল, দুই দিকে জল, মাঝখানে স্থল, তাকে বলা হয় হচ্ছে দোআব। একটা নদী, একটা নদী, তাই তো? একটা নদীতে জল প্রবাহিত হয়। আমরা যদি দেখি, বর্ষাকালে জলটা অনেক বেশি থাকে, শীতকালে জলটা অনেক কমে যায়, তাই তো? তাহলে এই যে প্রত্যেকটা ঋতুতে জলের যে ওঠানামা, বা কখনো জল বাড়ে কখনো জল কমে, এই যে জলের পর্যায়ক্রম বৃদ্ধি এবং হ্রাস পাওয়া, এই ঘটনাটাকে বলা হচ্ছে নদী পর্যায়। কি বললাম? নদী পর্যায়। বোঝা গেল? আচ্ছা, বেসিক যে কথাটা এর আগে বোঝালাম, যেখানে নদীর উৎপত্তি হয় তাকে বলা হয় উৎস, আর যেখানে নদীর পতন হয় তাকে বলা হয় মোহনা, তাই তো? আর যদি এখানে একটা নদী যাচ্ছে, এখানে একটা নদী যাচ্ছে, মাঝখানে একটা পাহাড় রয়েছে, তাহলে কি এই একটা নদী, এই একটা নদী, এই দুটো নদীকে যখন কোনো উচ্চ পর্বত দ্বারা বিভাজিত হয়, দুটো অংশে ভাগ হয়ে যায়, তখন তাকে কি বলা হয়? সেই উচ্চ পর্বত শৃঙ্গটাকে কি বলি আমরা? এটাকে বলি জলবিভাজিকা, তাই তো? একটা নদী উৎপত্তি হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে যখন নিচের দিকে চলে আসে, তখন সেই নদীটার মধ্যে আমরা অনেকগুলো রূপ দেখতে পাই। তার মধ্যে বিশেষভাবে পরিলক্ষিত হয় নদীর তিনটে গতি। একটা গতিতে থাকে উচ্চ, একটাকে বলি মধ্য, একটাকে বলি নিম্ন। উচ্চ গতিতে ক্ষয় হয়, মধ্য গতিতে বহন হয়, নিম্ন গতিতে সঞ্চয় হয়। এই তিনটে গুণ যার যে নদীর ভেতরে লক্ষ্য করা যায়, সেই নদীকে আমরা বলি আদর্শ নদী। প্রত্যেকটা কথা কিন্তু বুঝে নেবে। সেই নদীকে কি বলা হয়? সেই নদীকে বলা হয় আদর্শ নদী। এই যে নদীর মধ্যে দিয়ে কি পরিমাণ জল প্রবাহিত হচ্ছে, সেই জলটা কিন্তু হচ্ছে জলের প্রবাহ। এই জলটা পরিমাপ করা হয় কোন এককে? না, দুটো একক আছে, একটা হচ্ছে কিউসেক একক, একটা হচ্ছে কিউসেক, আর একটা হলো কিউমেক। কিউসেক কি? এটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে মাপা হয় কিউসেক, আর এসআই পদ্ধতিতে বলা হয় কিউমেক, তাই তো? এফপিএস পদ্ধতিতে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে সেকেন্ড সেকেন্ড পার ঘন, মনে রাখবা, সেকেন্ড পার ঘন ফুট। আর এসআই পদ্ধতিতে কি বলা হচ্ছে? সেকেন্ড পার ঘন মিটার। অর্থাৎ প্রতি সেকেন্ডে কত ঘনফুট জল প্রবাহিত হচ্ছে, আর এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কত ঘন মিটার জল প্রবাহিত হচ্ছে। এই দুটোর পরিমাণ হচ্ছে কিউসেক আর কিউমেক। এটা হচ্ছে নদীর জল পরিমাপের একক। এবার আমরা চলে যাব আরও কিছু কনসেপ্টে। আচ্ছা, নদীর গঠন অনুসারে আমরা অনেক কিছুই আলোচনা করতে পারি। তার মধ্যে যেমন ধরো, আমি একবারে একটু বিষয়টা তোমাদের সামনে ছোট্ট করে কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে চাইছি। অনুগামী নদী, তারপরে তোমার রয়েছে পরবর্তী নদী, বিপরা নদী, তারপরে রয়েছে তোমার পুনর্ভবা নদী, ঠিক আছে, তারপরে তোমার অর্ধারোপিত নদী, হ্যাঁ,
এই 3-4টে তোমরা যদি মনে করো, আমি একটু এই 4-5টা কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিই। তো প্রথম হচ্ছে অনুগামী নদী। অনুগামী নদী কি? একদম সহজ কথায়, এই একটা ভূমির ঢাল রয়েছে, এই ভূমির ঢাল অনুসারে একটা নদী চলছে, ঠিক তার মতো করে একদম সেমভাবে যদি সেই প্রাথমিক ও প্রধান ঢালকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হচ্ছে, সেই নদীটাকেই বলা হচ্ছে অনুগামী নদী। এক্সাম্পল কি? গঙ্গা। ঠিক আছে, এবার মনে করো এই অনুগামী নদী রেডি হয়ে গেছে, অনুগামী নদী মোটামুটি কমপ্লিট, অনুগামী নদী চলছে। এইবার মনে করো কোনো কারণবশত আরও সাইড দিয়ে, এই যে সাইড দিয়ে আমি একটু আগে যেটা বোঝাচ্ছিলাম, এরকমভাবে আরও বিভিন্ন রকমভাবে কিছু নদী এসে তার সঙ্গে এরকমভাবে আয়াম বরাবর সোজাসুজি এরকমভাবে মিশেছে। তাহলে এই নদীগুলো কি? এই নদী হলো অনুগামী নদীর সঙ্গে যেহেতু আড়াআড়িভাবে মিশেছে, সেহেতু এই নদীগুলো হলো পরবর্তী নদী। আমি কিন্তু পর্বত যাচ্ছি। তাহলে প্রথমে কি বললাম? অনুগামী নদী, যেটা ভূমির ঢাল বেয়ে নেমেছে। অনুগামী নদীর সঙ্গে আড়াআড়িভাবে বা সমান্তরালভাবে যে নদীগুলো মিলিত হয়েছে, সেই নদীগুলোকে বলা হচ্ছে কি? পরবর্তী নদী। এইবার নদীর ধর্ম কি? নদীর ধর্ম হচ্ছে যে উপর থেকে নিচের দিকে আসা, বা নদী যে এটা প্রাথমিক যে ঢাল আছে সেই ঢাল বরাবর যাওয়া। কিন্তু সেরকমভাবে যদি না গিয়ে নদী যদি উল্টো দিকে দৌড় দেয় ছোট ছোট নদীর সঙ্গে মিলিত হওয়ার জন্য, কখনো কখনো একটু বিপরীত দিকেও যায়, তাকে বলা হয় হচ্ছে বিপরা নদী। বিপরা মানেই বুঝতে পারছো, বিপরীত দিকে। মানে প্রাথমিক ঢালের বিপরীতে যদি স্থানীয় ঢালকে অনুসরণ করে। স্থানীয় ঢাল মানে বিষয়টাকে আমি একটু বুঝিয়ে দিই। ধরো ভূমিটা আমরা যেমন ছবিতে আঁকাচ্ছি ছোট্ট করে, এরকম তো বিষয় নয়। মনে করো এরকমভাবে উঁচু হয়ে, এরকমভাবে নিচু হয়ে, এরকমভাবে নিচু হয়ে, তাহলে আমার টোটাল স্লোপটা কেমন হলো? দেখো তো, ওপর থেকে নিচের দিকে টোটাল স্লোপ, এটা হলো প্রাথমিক ঢাল। এবার এখান দিয়ে একটা নদী গেছে, তাহলে এই জলটা, এইখানের জলটা কি হচ্ছে? এরকমভাবে কিছুটা এখানে আসছে, এসে আবার প্রধান নদী বাহিত হয়ে আবার এদিকে যাচ্ছে। তাহলে এই অংশটুকু কি হলো? অ্যাকচুয়ালি এই অংশটুকু সে ভূমির ঢালের বিপরীতে গেল না। এই কারণে এই অংশটুকুতে যে নদী প্রবাহিত হচ্ছে, সেই নদীটাকে বলা হচ্ছে বিপরা নদী। ওকে, আচ্ছা, এবার আমরা আসবো পুনর্ভবা নদী। পুনর্ভবা নদী কি? মনে করো এই যে একটা নদী ছিল, ভূমিরূপের গঠনের পরিবর্তন হয়েছে, ভূমিরূপের গঠনের পরিবর্তনের ফলে সব কিছু ভেঙে চলে, সব কিছু নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে ক্ষয়চক্র শেষ হয়ে গেছে, সমস্ত কিছু সমান করে নিয়েছে, বা আমরা জানি সেই উদবঙ্গ অধবঙ্গতে পরিণত হয়, যদিও তোমাদের সেই পার্টটা বা সিলেবাসে নেই, ভাঁজের পার্টটা। তো যাই হোক, একটা জায়গা উঁচু থাকলে সে জায়গাটা ক্ষয় হবে, আমি বুঝিয়ে দিচ্ছি। সেই জায়গাটা ক্ষয় হয়ে সেই জায়গাটা নিচু হয়ে যাবে। তো সেই জায়গাটা নিচু হতে 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 একসময় সমান হয়ে গেল সব জায়গা। তাহলে উদবঙ্গ বা উঁচু আর নিচু জায়গা আর থাকলো না, সব জায়গাটা সমান হয়ে গেল। মানে এরকম ছিল, সেই জায়গাটা লেভেল হয়ে গেল। তাহলে আগে নদীটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? আগে এরকমভাবে নদীটা প্রবাহিত হচ্ছিল, ঠিক তাই তো? মানে এরকমভাবে। এবার যেহেতু সমান হয়ে গেল, সেহেতু কী হবে? যদি এইবার কি হয়, এই জায়গাটা এরকম সমান হয়ে যাওয়ার পরে আবার দেখা যাচ্ছে কি, এই অংশটা দাঁড়িয়ে থাকছে, এই অংশটা দাঁড়িয়ে থাকছে, এবং এরকমভাবে আবার নতুন করে ঠিক একই রকম ফিচার তৈরি হচ্ছে। তখন কি হলো? আবার সেই একই রকম পুরাতন যে কাঠামোটা ছিল, সেই কাঠামোতে নদীটার পুরাতন পথ ফিরে পেল। এই ধরনের যে নদীগুলো আছে, সেই নদীকে বলা হয় পুনর্ভবা নদী। বোঝা গেল কি বললাম? অর্থাৎ ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে এই ধরনের নদীগুলো সৃষ্টি হয়, এবং অনুগামী নদীর মতোই প্রাথমিক যে ভূমিঢাল থাকবে, সেই ভূমিঢালের অনুসারে প্রবাহিত হবে। এই কথাটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, আর একটা বিষয় রয়েছে, এটা হচ্ছে অর্ধারোপিত নদী। অর্ধারোপিত নদী মানে কি? এখানে ধরো শিলাখণ্ড রয়েছে, শিলাখণ্ডের উপর ভূমিকম্প অনেক শিলা জমে গেছে, অনেক রকম চাপ পড়ে নষ্ট হয়ে গেছে। কোনো কারণবশত এখান থেকে একটা নদী প্রবাহিত হতো এরকমভাবে, এবার তার উপরে নতুন শিলা পড়ে, নবীন শিলা পড়ে সেই পথটা বন্ধ হয়ে গেছে। নদী কি করছে? নদী তখন, নদীর কিন্তু মনে আছে যে আমার এই পথ, সে তখন কি করছে? এই নদীটা, এই যে অংশ আছে সম্পূর্ণ অংশটা ক্ষয় করে সে তার আগের যে পথ ছিল সেই পথ বরাবর যদি চলে, সেই ধরনের নদীকে বলা হয় হচ্ছে অধ্যারোপিত নদী। ঠিক আছে, এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই যে একটু উদাহরণটা মনে রাখবে। এই যে তোমার এখানে যে কটা রয়েছে, না এর আগেই বুঝিয়েছি আমি, যেটা হচ্ছে তোমার পূর্ববর্তী নদীর কিছু কিছু উদাহরণ আছে। এই উদাহরণগুলো একটু নিজেরাও বই থেকে, সবার বই থাকবে, কোনো যে যা বই পড়ছো। পূর্ববর্তী নদীর মধ্যে তোমার তিস্তা, সিন্ধু, শতদ্রু, হ্যাঁ, ব্রহ্মপুত্র, এগুলো রয়েছে। অধ্যারোপিত নদীর মধ্যে যেমন হচ্ছে উদাহরণ হচ্ছে সোন নদী, তোমার হচ্ছে অধ্যারোপিত নদী। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু মাথায় রাখবে। এবার আমরা একটু জল নির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করব। মানে বিষয়টা হচ্ছে, এর আগে আমার এই জল নির্গম প্রণালী সম্পর্কে ডিটেলস আলোচনা করা রয়েছে, কিন্তু যেহেতু তোমাদের খুব বেশি ডিটেলস নেই, সেহেতু আমাদের খুব একটু অল্প করেই আমাদের আলোচনা করতে হবে। আমাদের অনেকগুলো জল নির্গম প্রণালী রয়েছে, তবু আমি সহজে বোঝানোর চেষ্টা করছি।
উপর অংশ থেকে নদীর উৎপত্তি হচ্ছে, নিচের অংশে গিয়ে ছড়িয়ে পড়ছে, কি তাই তো? এবার ছড়িয়ে পড়ার ধরনটা কেমন? এরকমভাবে ছড়িয়ে পড়ছে, এরকমভাবে ছড়িয়ে পড়ছে। এবার এই জিনিসটা দেখতে অনেকটা কেমন লাগছে? দেখতে অনেকটা গাছের মতো লাগছে না, বৃক্ষের মতো? এই জন্য এটাকে বলা হয় বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। এই রকম যে ধরনের জলনির্গম প্রণালীতে দেখা যায়। তাহলে কি বললাম? বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। মনে থাকবে তো? এটা হচ্ছে আনুভূমিক ভূগঠন, আনুভূমিক ভূগঠনযুক্ত অঞ্চলে এই ধরনের নদী নকশা লক্ষ্য করা যায়। কোন কোন নদী? এটা একটু মনে রাখতে হবে, কারণ এই প্রশ্নটা আমাদের সব থেকে বেশি আসে। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। কৃষ্ণা আসলে কাবেরী আসবে, মনে রাখবে একদম। মহানদী, এইসব জায়গায় কিন্তু এই নদী যে প্যাটার্ন বা বৃক্ষরূপী নদী নির্গম প্রণালী সেটা দেখা যায়। আর যেটার একটা আসে, এই যে নদীগুলো, এই নদীগুলো কিন্তু সূক্ষ্ম কোণে মিলিত হয়। এই কথাটা কিন্তু খুব পরীক্ষাতে আসে। সূক্ষ্ম কোণে কিন্তু নদীগুলো মিলিত হয় এবং এই নদীগুলো সাধারণভাবে আর্দ্র জলবায়ু অঞ্চলে, এই নদী নকশা আর্দ্র জলবায়ু অঞ্চলে দেখা যায়। আর সমান্তরাল শিলাস্তর থাকে, সমান্তরাল শিলাস্তর বা সমসত্ব শিলাস্তরও তোমরা বলতে পারো। সমসত্ব শিলাস্তরে কিন্তু এই নদী নকশা দেখা যায়। আরেকটা বোঝায়, সেটা হচ্ছে আয়তক্ষেত্রকার নদীবিন্যাস। কি বললাম? আয়তক্ষেত্ররূপী নদীবিন্যাস। আয়তক্ষেত্ররূপী নদীবিন্যাসটাকে আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দিই। একদম সহজ কথায়, এই যে উপর থেকে নিচের দিকে নদীটা যাবে, এই নদীটা যদি আয়তাকারে গিয়ে এটা ধরো প্রধান নদী, এরকমভাবে যদি এক একজনের সঙ্গে এসে মিলিত হয় এবং এরকমভাবে যদি জয়েন্ট হয়, তাহলে দেখতে কেমন মনে হচ্ছে? এটা ধরো প্রধান নদীই থাকলো, দেখতে আয়তকার ক্ষেত্র দিয়ে ভরা রয়েছে না? যার জন্য এই ধরনের নদীবিন্যাসকে বলা হয় আয়তক্ষেত্ররূপী নদীবিন্যাস। সাধারণত এটা কোথায় দেখা যায়? হচ্ছে তোমার, এটা হচ্ছে মধ্যম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে লক্ষ্য করা যায়, মধ্যম বৃষ্টিপাত। আর এটা ভারতের হচ্ছে তোমার বেতোয়া আর একটা হচ্ছে সোন, এই দুটো নদীতে কিন্তু সর্বাপেক্ষা বেশি লক্ষ্য করা যায়। এবং ওই আরাবল্লীর যে অঞ্চলগুলো রয়েছে, কোডাপ্পা অঞ্চলগুলো রয়েছে অন্ধ্রের, ওই সব জায়গাগুলোতেও দেখা যায়। তো এটা হলো আয়তক্ষেত্র। এবং এক্ষেত্রে দেখো নদীগুলো কত ডিগ্রি কোণে মিলিত হয়েছে? 90 ডিগ্রি কোণে। ঠিক যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে আমি ঠিক সেই বিষয়গুলো বলছি। নেক্সট আমরা একটা বিষয় জানবো, সেটা হচ্ছে জাফরি। জাফরি মানেই তো বুঝতে পারছো, হ্যাঁ, প্রধান নদীর সঙ্গে সমকোণে মিলিত হবে। এইটা যেমন মানে অ্যাকচুয়ালি জাফরি আর আয়তক্ষেত্রের মধ্যে খুব সামান্য একটু পার্থক্য আছে। কি পার্থক্য? এটা হচ্ছে মধ্যম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে, আর জাফরি হচ্ছে আর্দ্র অঞ্চলে, আর্দ্র জলবায়ু অঞ্চলে। আর জাফরির ক্ষেত্রে তোমার হচ্ছে সমোন্নত অঞ্চলে লক্ষ্য করা যায় আর ভঙ্গিল পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়। ঠিক আছে? সমান্তরাল যেটা তোমাকে আমি বোঝালাম, আয়তক্ষেত্রে যেটা বোঝালাম, এটা হচ্ছে চ্যুতিযুক্ত অঞ্চলে পাওয়া যায়। কি বললাম? চ্যুতিযুক্ত অঞ্চলে। এই শব্দগুলোই পরীক্ষাতে আসবে। ঠিক আছে? শিলায় ফাটল সৃষ্টি হলো, ফাটল বরাবর নদী সৃষ্টি হলো, এরকম একটা ব্যাপার। আর তোমার জাফরিটা হচ্ছে সমোন্নত আর ভঙ্গিল পার্বত্য অঞ্চল দেখা যায়। সেম টু সেম এখানেও ঠিক তাই, প্রধান নদী থাকবে, প্রধান নদীর সঙ্গে সমান্তরালে এসে মিলিত হবে। এটা হচ্ছে জাফরি নদী। কিন্তু তার যে ফিচারগুলো রয়েছে, ফিচারগুলো প্রায় সমস্তই কিন্তু এক, এখানে আলাদা কিছু না। তোমরা বাঙেলখণ্ড, কৃষ্ণা অববাহিকা, আসামের যে কাছাড় রয়েছে, সেই কাছাড় টাছাড় অঞ্চলে এই ধরনের জলনির্গম প্রণালী দেখা যায়। নেক্সট আর একটা আমরা আলোচনা করি, আরও ইম্পর্ট্যান্ট আর একটা, কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখ। এটা খুবই সহজ। কেন্দ্রমুখী মানে কি? আমরা এই যে এটা একটা পাহাড় রয়েছে, তো এই পাহাড়টাকে আমরা যদি ধরি এই মাথা থেকে নদীর উৎপত্তি হচ্ছে, এদিকে পড়ছে, তাহলে কি নদীটা এখান থেকে এদিকে সরে আসছে না? মানে কি কেন্দ্র থেকে বিসৃষ্ট হচ্ছে, এটাকে কেন্দ্র বিমুখ। আর যদি ঠিক এর বিপরীত দিকটার ছবিটা আঁকি আমি এবার, এই অংশটা, তাহলে এখান থেকে নদীটা কী হচ্ছে? মাঝখানে এসে সবাই জমা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কেন্দ্রমুখী। তাহলে একটা হচ্ছে এখান থেকে এদিকে বেরিয়ে যাচ্ছে গম্বুজ আকৃতি, আর অধোভঙ্গর ক্ষেত্রে কী হচ্ছে? দুটো এক জায়গা থেকে এক জায়গায় এসে মিলিত হচ্ছে। তাই এই জিনিসটা কেন্দ্রমুখীটা কোথায় দেখা যায়? সাধারণভাবে মরু অঞ্চলে লক্ষ্য করা যায় কেন্দ্রমুখীটা। এই যে কেন্দ্রমুখীটা মরু অঞ্চলে, মরুদ্যান অঞ্চলে এইসব লক্ষ্য করা যায়। দেরাদুন উপত্যকা, রাজস্থানের সম্বর, মণিপুরের লোকটাক, এই ধরনের জলনির্গম প্রণালীর উদাহরণ। আর কেন্দ্র বিমুখ মানে কি? কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, যেমন অমরকণ্টক মালভূমি। এটা একটু মনে রাখো, অমরকণ্টক মালভূমিতে কিন্তু এই কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী দেখা যায়। এই যে কটা বললাম, এই কটা একটু খুব ভালো করে মনে রাখো। আরও আছে তোমার সমান্তরাল অঙ্গুরীয়, সেগুলো অতটা আমার বেশি ডিটেলস, অতটা আমার প্রয়োজন নেই। এবার আমরা একটুখানি অন্য বিষয়গুলো জানবো, যেটা হচ্ছে আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের যে পড়ার যে জায়গাগুলো, সেই পড়ার জায়গাগুলো সম্পর্কে একটুখানি আমরা জানবো। সেটা হচ্ছে কিছু কিছু নদী সম্পর্কে। গঙ্গা, দেখো এই জায়গাগুলো আমাদের যেগুলো পড়তে হবে, এগুলো একটু মনে রাখার দরকার রয়েছে, কারণ এগুলো মনে না রাখতে পারলে তো হবে না, এগুলো শর্ট টাইপের প্রশ্ন। তো যাই হোক, এই শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে
এবং ভালো করে পড়ে রাখতে হবে। তার মধ্যে আমাদের সিলেবাসে যে কটা রয়েছে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, ঠিক আছে, এইসব অনেকগুলো নদী রয়েছে, সেই নদীগুলো সম্পর্কে যে শর্ট কোশ্চেন আছে সেগুলো পড়তে হবে। তার মধ্যে ধরো মোট দৈর্ঘ্য গঙ্গা কত, 25 আমরা সবাই যেটা ভাবেই মনে রাখি, 25 কিলোমিটার হচ্ছে গঙ্গা। গঙ্গা পবিত্র নদী, জাতীয় নদী, দীর্ঘতম নদী, ভারতের ক্ষেত্র মান অনুসারে মানে সব থেকে বড় নদী, জলের পরিমাণ নয় কিন্তু, জলের পরিমাণে ব্রহ্মপুত্র আমি প্রথমেই বলে দিয়েছি, ঠিক আছে। উৎপত্তি হয়েছে কোথায়, গোমুখ থেকে উৎপত্তি হয়েছে। তারপরে আমাদের ভারতে টোটাল ভারতের দৈর্ঘ্য হচ্ছে 2071 কিলোমিটার গঙ্গার। মোহনা তো বঙ্গোপসাগর তোমরা সবাই জানো। আচ্ছা, গঙ্গার শাখা নদী হচ্ছে ভাগীরথী, হুগলি নদী। আচ্ছা, উপনদী যমুনা, সোম, গোমতী, গণ্ডক, রামগঙ্গা, এগুলো হচ্ছে উপনদী। তারপরে গঙ্গা নদীটা যে প্রবাহিত হচ্ছে কোথা থেকে কোথায়, মানে যেমন উচ্চগতি, তোমার গোমুখ তুষারখণ্ড থেকে শুরু করে গোমুখ থেকে শুরু করে তোমার অলকনন্দা পর্যন্ত হচ্ছে উচ্চগতি। আবার তোমার অলকনন্দা থেকে শুরু করে তোমার তোমার একদম শেষ পরে তোমার ধুলিয়ান পর্যন্ত হচ্ছে মধ্যগতি, মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে তারপরে বঙ্গোপসাগর অব্দি নিম্নগতি, অর্থাৎ কোথা থেকে কোন অংশটা রয়েছে। হ্যাঁ, তারপর ধরো বাম তীরের যে উপনদী রয়েছে, বাম তীরে হচ্ছে তোমার বামে হচ্ছে তোমার রাম থাকে, রাম, গোমতী, ঘরগড়া, মনে রাখবে, রাম, গোমতী, ঘরগড়া, গণ্ডক, হ্যাঁ, ঠিক আছে, এই কটা, কোশি, এ কটা হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী। ডান তীরের উপনদী হচ্ছে যমুনা, ডান তীরে হচ্ছে যমুনা, এটা খুব মনে রাখবে, পরীক্ষাতে খুব আসে, ঠিক আছে। এই যে কিছু কিছু বেস যে কনসেপ্টের প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো একটু বিশেষ করে গঙ্গা থেকে জেনে রাখবে। হ্যাঁ, তারপরে যমুনা নদীর কোথা থেকে উৎপত্তি হয়েছে, যমুনোত্রিম্বহ থেকে। হ্যাঁ, তারপরে তোমার দামোদর, মালভূমি অঞ্চলের প্রধান নদী দামোদর। এই শর্টগুলো একটু তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নেবে, যার কাছে যে বই আছে, কারণ এগুলো আলাদা করে পড়তে গেলে, বলতে গেলে প্রচুর শর্ট নিয়ে আলোচনা করতে হয়, আর শর্ট আলোচনা করতে আমার ভালো লাগে না, তার কারণ ওটা নোট ভিত্তিক পড়তে হয়। এগুলো কিন্তু তোমাকে নোট ভিত্তিক পড়তে হবে, যেটা বোঝানোর আমি সেটা শুধু তোমাদের সামনে একটু বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে তোমরা গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, গণ্ডক, ঘরগড়া, কোশি, মহানন্দা, দামোদর, কৃষ্ণা, কাবেরী, হ্যাঁ, তারপরে গোদাবরী, হ্যাঁ, তাপ্তি, এগুলো সম্পর্কে কিন্তু একটু ডিটেলস পড়ে নেবে যে যার মতো করে। এ সম্পর্কে আমি আর খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ এগুলো একটু নিজেকে পড়ে নিতে হবে, নিজের কাছে যার কাছে যে বই আছে সে বইটা পড়ে নেবে। এবার আমি কিছু শর্ট কোশ্চেন, সত্যিকারের শর্ট কোশ্চেন আমি কিছু আলোচনা করছি। খাতা কি শেষ হয়ে গেল? আমি কিছু শর্ট কোশ্চেন একটু আলোচনা করছি, যদি তোমাদের মনে থাকে। খুব বেশি আলোচনা করব না, অল্প অল্প আলোচনা করব, এবং খুব মজার কিছু প্রশ্ন আলোচনা করব, ঠিক আছে। মনে রাখবে, ফাদার অফ অল রিভার কাকে বলে? ফাদার অফ অল রিভার, ফাদার অফ অল রিভার বলা হয় সিন্ধু নদীকে, ঠিক আছে। খুব মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আচ্ছা, মৃত্যুর নদী কাকে বলা হয়? মৃত্যুর নদী কাকে বলা হয়? শায়ক নদীকে বলা হয় হচ্ছে মৃত্যুক নদী। মনে রাখবে, এই যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় যে কাশ্মীর উপত্যকার প্রধান নদী, কাশ্মীর উপত্যকার প্রধান নদী, কাশ্মীর উপত্যকার প্রধান নদী, এটার নাম কি? এটার নাম হচ্ছে ঝিলাম। আচ্ছা, ঝিলাম, ঠিক আছে, এই কথাগুলো কিন্তু মনে রাখবে। আচ্ছা, আর গঙ্গা সম্পর্কে কিন্তু আমি আর বলছি না। যদি বলা হয় দূষণহীন নদীর নাম কি? দূষণহীন নদী কাকে বলা হয়? দূষণহীন নদী বলা হচ্ছে চম্বলকে। কি বললাম? চম্বলকে। আচ্ছা, তারপরে ধরো বলা হলো, মানে বিভিন্ন রকম শর্ট কোশ্চেন আমি তোমাদের সামনে একটু আলোচনা করছি। ভারতের বৃহত্তম বদ্বীপ, ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটা? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। এটা তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, তাই তো? এটা আর আমি বলছি না। আচ্ছা, বলতো ভারতের দীর্ঘতম সেতুর নাম কি? সেটা হচ্ছে ভূপেন হাজারিকা সেতু। ভূপেন হাজারিকা সেতু কোথায় নির্মিত হয়েছে? ব্রহ্মপুত্র নদীর ওপরে, যেটা কিন্তু ভারতের দীর্ঘতম সেতু। আচ্ছা, আর তারপরে ধরো আরও বিভিন্ন পরিকল্পনাগুলো রয়েছে, এটা তোমরা একটু পড়ো, বিভিন্ন পরিকল্পনা। এই পরিকল্পনাগুলো কিন্তু তোমাদের জানতে হবে। যেমন ফারাক্কা পরিকল্পনা, গঙ্গা নদীর ওপরে। ময়ূরাক্ষী কোথায়? ময়ূরাক্ষী নদীর ওপরে। কংসাবতী নদীর ওপরে। ভাকরানাঙ্গাল প্রকল্প শতদ্রু নদীর ওপরে। শিবসমুদ্রম কাবেরী নদীর ওপরে, ঠিক আছে। দামোদর নদীর ওপরে। রিহান প্রকল্প রিহান নদীর ওপরে। এই যে কটা বললাম, এই কটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কারণ এগুলো খুব পরীক্ষাতে আসে। আচ্ছা, একটা প্রশ্ন করি, নর্মদা নদীর অপর নাম কি? আচ্ছা, বলে দিই উত্তর হচ্ছে বেরা। নর্মদা নদীর অপর নাম হচ্ছে বেরা। আচ্ছা, পূর্ববাহী নদী, পশ্চিমবাহী নদী, আমি এগুলো আগে আলোচনা করেছি, যে কারণে আমি আর ডবল আলোচনা করছি না।
ঠিক আছে, বলো তো ভারতের যমজ নদী কাকে বলে? ভারতের যমজ নদী কাকে বলা হয় বলো তো? নর্মদা তাপ্তিকে। নর্মদা তাপ্তিকে কিন্তু ভারতের যমজ নদী বলা হয়। ঠিক আছে। আচ্ছা, কেরালার জীবনরেখা কোন নদীকে বলা হয় বলো তো? কেরালার জীবনরেখা পেরিয়ার নদীকে বলা হয়। পেরিয়ার নদীকে কেরিয়ার জীবনরেখা বলা হয়। আচ্ছা, কৃষ্ণা নদীর মোহনার বদ্বীপ কিন্তু পাখির পায়ের মতো বদ্বীপ। পাখির পায়ের মতো বদ্বীপ হচ্ছে কৃষ্ণা নদীর মোহনার বদ্বীপ। ঠিক আছে। যেমন এই জীবনরেখা যদি বলি, যেমন কেরালার পেরিয়ার, সেরকম তোমার গোয়ার হচ্ছে তোমার মান্ডবী নদীকে, ঠিক আছে, মান্ডবী নদীকে হচ্ছে গোয়ার জীবনরেখা বলা হয়। তো যাই হোক, এই টাইপসের প্রশ্ন অনেক রয়েছে, পরবর্তীতে আমরা আরও আলোচনা করব। যেমন ভারতের নায়াগ্রা কাকে বলে? ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। তো এইরকম শর্ট টাইপের প্রশ্ন প্রত্যেক বইয়ে তোমরা পাবে একটু করে। আচ্ছা, যদি বলে ভারতের প্রথম পরিকল্পনা কোনটা, মনে রাখবে ভারতের প্রথম পরিকল্পনা হচ্ছে দামোদর উপত্যকা পরিকল্পনা, যেটা বলছে সেটা কিন্তু ভারতের প্রথম পরিকল্পনা। এই যে পার্টগুলো বললাম, এই পার্টগুলোর উপরে প্রচুর এরকম টাইপসের শর্ট রয়েছে। এই শর্টগুলো একটু তোমরা প্র্যাকটিস করবে, যার কাছে যে পাঠ্য বই আছে সে সেই পাঠ্য বই থেকে কিন্তু প্র্যাকটিস করে নেবে। তো এই হলো আমাদের মূল বোঝার বিষয় আমাদের এই পার্টে। এগুলো একটু ভালো করে করো। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আমি চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করার। আর যে বিষয়গুলো বোঝালাম এটা একটু মনে রাখার চেষ্টা করো, দেখবে এর ভেতর দিয়েই বেশিরভাগ প্রশ্ন তোমাদের চলে আসবে। আর পাঠ্য বইয়ে যে এক্সট্রা শর্টগুলো আছে সেগুলো একটু পড়ো, এটুকু বলবো। কারণ মিথ্যা কথা বলে তো লাভ নেই, এটাই বাস্তব। কারণ না ভালো করে পাঠ্য বই না পড়লে শর্ট কোশ্চেন অতটা আসবে না। যেটা বোঝানোর আমি বুঝিয়ে দিলাম। ক্লাস ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।